অফিস থেকে ফেরার পর দেখি মিনু বিছানায় শুয়ে আছে। এই ভর সন্ধ্যায় কেন সে এভাবে শুয়ে আছে বুঝতে পারছি না। ওর কাছে যেতেই ও আমার একটা হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি ওর পাশে বসে ওর দিকে ঝুঁকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে মিনু, কাঁদছো কেন এভাবে? মিনু কাঁদছেই, কথা বলছে না। আমি বললাম, বলো না কি হয়েছে, শরীর খারাপ লাগছে? মিনু এবার কথা বলল। বলল, মা আমায় বলেছে আমার গর্ভের সন্তানটা নাকি তোমার না, অন্য কারোর। বলেই ডুকরে কেঁদে উঠল আবার। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিলাম। বললাম, মাকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে মিনু। আমি মাকে আজ রাতেই জিজ্ঞেস করব কেন এসব বাজে কথা তিনি বললেন তোমায়। এই অধিকার তিনি কোথায় পেয়েছেন তা আজ তাকে বলতেই হবে। মিনু 4 মাসের গর্ভবতী। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। বিয়ের পর প্রথম 2 বছর মিনুর সঙ্গে মায়ের সম্পর্ক ছিল ভীষণ মিষ্টি। মা তাকে ছাড়া কিছুই বুঝতো না। সবাই বলতো মিনু আমার ছেলের বউ না, আমার নিজের মেয়ে। কিন্তু আমাদের বিয়ের 2 বছর পর সমস্যাটা হলো। মিনুর এক চাচাতো বোন মাকে একদিন বলল মিনুর নাকি তার মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল। গোপনে সেই ছেলেকে বিয়েও করেছিল সে। কিন্তু মিনুর বাবা সেই বিয়ে মেনে নেয়নি। কাউকে এসব জানতে না দিয়ে মিনুকে তাড়াহুড়ো করে আমার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। মা যাচাই বাছাই না করেই এই কথা বিশ্বাস করে নিল। এরপর থেকেই মিনুকে আর পছন্দ করে না মা। সময়ে অসময়ে নোংরা সব অপবাদ দিয়ে বসে তার উপর। পান থেকে চুন খসলেই তার 14 পুরুষ তুলে সাপসাপান্ত করে। আমি সেই রাতেই মাকে জেরা করলাম। বললাম, মিনুকে কেন এমন নোংরা কথা বললে মা? মা প্রথমে রাগারাগি করলো, আমার কথা শুনতেই চায় না। আমি তখন বুঝিয়ে বললাম সব। বললাম, মিনুদের পরিবারের সাথে তার চাচাতো পরিবারের জমি জমা নিয়ে বিরাট ঝামেলা, মামলাও চলছে। ওরা একে অপরের শত্রু। শত্রু কি কখনো ভালো কিছু চায়? তুমি যাচাই বাছাই না করে এসব কিভাবে বিশ্বাস করলে? ছি। মা এবার শান্ত হলো, আমার কাছে দুঃখ প্রকাশ করলো। আমি বললাম, আমার কাছে দুঃখ প্রকাশ করলে কি হবে? মিনুর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করো, মাপ চেয়ে আসো। মা তার অহংকার ভুলে মিনুর কাছে মাপ চেয়ে নিল। বলল, আর কোনোদিন মিনুকে এই নিয়ে কোনো কথা বলবে না। নিজের ভুল স্বীকার করলো মা। বলল, মা এতদিন যা করেছে তা বিরাট অন্যায়, বিরাট ভুল। মা কেঁদেওছে তার হাত ধরে। মিনু তাকে ক্ষমা করে দিল। কিন্তু সমস্যাটা হলো এর আরও 15 দিন পরে। অফিসের কাজে হুট করে বাড়ি থেকে শহরে আসতে হলো আমাকে। 3 দিন থাকতে হবে এখানে। আজ 2 দিন হয়েছে, আর একটা দিনও বাকি এখনো। এই একটা দিন যেন কিছুতেই আর কাটছে না। ভিতরটা কেমন যেন অস্থির হয়ে উঠেছে। গত রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, ভয়াবহ রকমের খারাপ স্বপ্ন দেখেছি। আমাদের বাসায় আমাদের পোষা বিড়ালটাকে মুখোশ পরা একটা মানুষ আমার সামনেই মেরে ফেলছে। আমি অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। তার সঙ্গে শক্তি দিয়ে কুলিয়ে উঠতে পারিনি। খুনির শরীরে অসুরের মতন শক্তি। এই স্বপ্ন দেখার পর থেকেই আমার মন উতলা হয়ে উঠেছে বাড়ির জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার স্ত্রী মিনুকে কল করেছিলাম। মিনুকে জিজ্ঞেস করলাম, তোমার শরীর কেমন আছে মিনু? মিনু বলল, ভালো। আমি বললাম, কোনো সমস্যা নাই তো, শরীর খারাপ করেনি তো? মিনু বলল, না, আমি ভালো আছি। আমি আবার জিজ্ঞেস করলাম, বললাম, সত্যি করে বলো মিনু, মিথ্যে বলো না। মিনু বলল, সত্যি করেই বলছি, মিথ্যে বলবো কেন বোকা? আমি আবার বললাম, মিনু মা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? মিনু বলল, আরে না, সে রাতের পর থেকে তিনি আমার সঙ্গে একটুও খারাপ আচরণ করেনি। এখন আগের মতোই ভালো আচরণ করেন। শুনে খুব ভালো লাগলো। এবার জিজ্ঞেস করলাম পোষা বিড়ালটার কথা। ওর নাম টনি। বললাম, টনি কেমন আছে? মিনু বলল, টনিও ভালো আছে। রাতে রান্নাঘরে রাখা মাছগুলো চুরি করে খেয়ে ফেলেছে। খুব খারাপ স্বভাব হয়েছে এর। আমি বললাম, সাবধান, ওকে মেরো না কিন্তু। মিনু বলল, আচ্ছা, মারবো না। আমি বললাম, একটা দিন শুধু মিনু, আগামীকাল সকাল হতেই আমি চলে আসবো তোমার কাছে। একটা দিন কষ্ট করে একা থাকো। মিনু বলল,
আচ্ছা, টেনশন করো না তুমি একদম। আমি বললাম, আচ্ছা। এরপর সারাটা দিন ভালোই কাটলো, মন শান্ত হয়েছে, কাজ করতে ভালো লাগছে। এর মধ্যে ফোনটা এলো মিনুর নাম্বার থেকে। রিসিভ করতেই মার কণ্ঠ শুনতে পেলাম। মা তাড়াহুড়ো করে কাঁপা কাঁপা গলায় বলল, অপু, মিনুর অবস্থা ভালো না, পেটে অসহ্য রকমের ব্যথা, রক্ত বেরোচ্ছে, ব্যথায় চিৎকার করছে মেয়েটা। আমি কি করব এখন? হসপিটালে নিয়ে যাব? শুনে আমার দু চোখ অন্ধকার হয়ে এলো। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। এই অত দূর থেকে কিভাবে মিনুর কাছে যাব? মিনুর পেটে আমার সন্তান, সন্তান বা মিনুর কোনো ক্ষতি হবে না তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা, এক্ষুনি হসপিটালে নিয়ে যাও ওকে, প্লিজ মা। মা বলল, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি সব কাজ ফেলে রেখে অফিসের ঊর্ধ্বতন কাউকে কিছু না বলে তৎক্ষণাৎ ছুটে গেলাম এয়ারপোর্টে। ওখান থেকে টিকিট কেটে বিমানে করে সোজা চলে এলাম বাড়ি। এরপর সরাসরি হসপিটালে মিনুর কাছে। কিন্তু আমি যতক্ষণে এসেছি ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে। মিনুর গর্ভপাত হয়েছে। জন্মের আগেই আমার সন্তান মারা গিয়েছে। মিনু চিৎকার করে কাঁদছে, মাও কাঁদছে, আমি কাঁদতে পারছি না। কেমন যেন পাথর হয়ে গেছি, অনুভূতি শূন্য হয়ে গেছি। মিনু যেদিন আমায় জানিয়েছিল তার গর্ভে আমাদের সন্তান এসেছে, সেদিন জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়েছিল আমার। আর আজ সবচেয়ে বড় দুঃখ আমায় গ্রাস করে ফেলল। মিনুর শরীর এখনো খারাপ, রক্ত পড়া থামছে না। ডাক্তার পরীক্ষা করে দেখেছে, রিপোর্ট আসবে আরও আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর যখন রিপোর্ট এলো, তখন ডাক্তার আমায় তার চেম্বারে ডাকলেন। আমি চেম্বারে ঢুকতেই তিনি বললেন, বসুন। আমি অসাড় হয়ে ওখানে চেয়ারের ওপর বসলাম। ডাক্তার তখন আমায় অবাক করে দিয়ে বললেন, অপু, আপনাকে এখন যে তথ্যটা দেব, এর জন্য আপনাকে একটু শক্ত হতে হবে। আমি বললাম, বলুন, সমস্যা নেই। সমস্যা নেই মুখে ঠিকই বলেছি, কিন্তু ভিতরটা দুমড়ে মুচড়ে উঠছে একেবারে। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। রিপোর্টে কি এমন এসেছে কে জানে। আমি চুপ করে আছি, ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছি। ডাক্তার তখন বললেন, আপনার স্ত্রীর গর্ভপাত এমনি এমনি হয়নি। আমি অবাক হলাম, চমকে ওঠা গলায় বললাম, কি বলছেন এসব আপনি? এমনি এমনি হয়নি তবে কিভাবে হলো? ডাক্তার বললেন, মেডিসিনের মাধ্যমে গর্ভপাত করা হয়েছে। ডাক্তারের কথা শুনে আমি বিশ্বাস করতে চাইনি একটুও। এটা কিভাবে বিশ্বাস করব আমি? একটা নিষ্পাপ ভ্রূণকে কে হত্যা করবে? কার এত বড় পাপিষ্ঠ মন হতে পারে? আমি বললাম, স্যার, আপনি সম্ভবত ভুল বলছেন, এরকম কিছু হয়নি, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। ডাক্তার বললেন, সব তো নিজেই বোঝেন, তবে হসপিটালে রুগী নিয়ে এলেন কেন? পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা তো নিজেই করতেন। এরপর হয়তো মনে মনে গালি দিয়েছেন আমার, দিতেই পারেন। তার পরীক্ষিত সত্য একটা বিষয়কে আমি মিথ্যা বলেছি, এতে তো তার রাগ লাগবেই। আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম মনমরা হয়ে। আমার সন্দেহের তীরটা মায়ের দিকে। মা সেদিন মিনুর কাছে ক্ষমা চেয়েছে ঠিক আছে, কিন্তু মিনুর প্রতি জন্ম নেহার সন্দেহ কি মায়ের মন থেকে পুরোপুরি গিয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে মাই এই কাজ করেছে। হয়তো কোনো খাবারের সঙ্গে গর্ভপাতের ওষুধ মিশিয়ে মিনুকে খাইয়ে দিয়েছে, আর এখন ভান করছে কিছু না জানার। আমি এসে মিনুর পাশে বসলাম। ওর চেহারা কেমন মলিন হয়ে গেছে। ওকে এভাবে দেখতে বড় মায়া হচ্ছে। মা এখানে নেই। ওকে জিজ্ঞেস করলাম, মা কোথায় মিনু? মিনু রোগা গলায় বলল, ওয়াশরুমে গিয়েছেন। আমি এবার মিনুকে ওই কথাটা জিজ্ঞেস করলাম। বললাম, মিনু, এরকম হলো কিভাবে বলো তো? কি হয়েছিল আসলে? কোথাও আঘাত পেয়েছিলে কি? পড়ে টরে গিয়েছিলে? মিনু খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, না, এরকম কিছুই হয়নি। গরম বেশি থাকায় দুপুরবেলায় শরবত খেতে ইচ্ছে করলো। আমি কিচেনে গিয়ে বসে লেবু কাটছিলাম। মা এসে জিজ্ঞেস করলেন, লেবু কাটো কেন? কি করবে? আমি বললাম, শরবত করে খাবো মা। মা তখন ধমক দিলেন আমায়। বললেন, এভাবে বসে কাজ করলে যে সমস্যা হবে জানো না? যাও, ঘরে যাও, বিশ্রাম নাও গিয়ে। আমি শরবত করে দিতেছি। কিন্তু শরবত করে দেবেন যেহেতু বলেছেন, তাই আমি চলে এলাম ঘরে। এরপর মা শরবত করে এনে দিলেন। শরবতকে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম পেটে চিনচিনে একটা ব্যথা নিয়ে। সেই ব্যথা খানিক পর তীব্র হলো, সহ্যের বাইরে চলে গেল। এরপরই টের পেলাম কাপড় ভিজে গেছে।
রক্ত নামছে পা বেয়ে। মিনুর কথা শুনে আমি তখনই যা বোঝার বুঝে গেলাম। আর কোনো কিছু জিজ্ঞেসও করলাম না তাকে। জিজ্ঞেস করার আর কি প্রয়োজন? এটাই তো স্পষ্ট, মা এই কাজ করেছে। তবুও মাকে সরাসরি দোষটা দিলাম না। শত হোক, এই মায়ের গর্ভ থেকেই তো আমি জন্ম নিয়েছি। যাচাই বাছাই না করে, পুরোপুরি সত্যটা আবিষ্কার না করে তাকে দোষ দেব কিভাবে? এটা তো উচিত হবে না। ওয়াশরুম থেকে মা বেরিয়ে এলে মাকে ডেকে নিয়ে গেলাম হসপিটালের বারান্দায়। ভাবলাম তাকেও জিজ্ঞেস করা উচিত, দুই পক্ষের বক্তব্যই শোনা উচিত। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা, ডাক্তার একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছে আমায়। এটা শোনার পর আমার মাথা খারাপ হয়ে গেছে মা, চোখে আমি অন্ধকার দেখছি। মা বলল, কি বলেছে? আমি বললাম, মিনুর গর্ভপাত এমনি এমনি হয়নি, মেডিসিনের মাধ্যমে এটা হয়েছে। মা শুনে আঁতকে ওঠার ভান করলো। নাকি সত্যিই আঁতকে উঠেছে কে জানে। সত্য মিথ্যার পার্থক্যটা ধরতে পারছি না আমি। তবে তার চেহারা দেখে মনে হচ্ছে সত্যিই মা চমকে উঠেছে। মেয়ে কি কোনো ভাব নেই এখানে। মা বলল, কি বলিস এসব? এটা কিভাবে সম্ভব? আমি বললাম, এটাই হয়েছে মা। মাকে সরাসরি আমি দোষ দিলাম না। ভাবলাম দেখি মা কি বলে। তারপর মা যা বলল তা শুনে আমি একেবারে চমকে উঠলাম। মিনু যা বলছে তার বিপরীত কথা বলছে মা। মা বলল, গতকাল মিনু শহরে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, শহরে যাও কেন? সে বলল, তার নাকি দর্জির দোকানে কাপড় দেওয়া, কাপড় আনতে যাবে। কিন্তু সে আসার সময় খালি হাতে ফেরত এলো। বলল দোকান বন্ধ দর্জির। দর্জির কাছে সেলাই করার জন্য মিনুর কাপড় দেওয়া হয়েছে, একথা সত্যি। ওকে আমি নিজেই নিয়ে গিয়েছিলাম ওখানে। কিন্তু মিনুর কাপড় দর্জি দেওয়ার কথা আরও 2 দিন পরে। তাছাড়া কাপড় মিনু আনবে কেন গিয়ে? ওর তো বিশ্রামে থাকার কথা। আমি তো আগেই ওকে বলেছি কাপড় আমি এনে দেব বাড়ি এসে। তাহলে সে 2 দিন আগেই বা গেল কেন? কাপড় তৈরি হওয়ার আগে এত তাড়া কিসের তার? আমার কেন জানি এখন মিনুকেও সন্দেহ হচ্ছে, আবার মাকেও সন্দেহ হচ্ছে। যেহেতু আমি নিজের চোখে দেখিনি, তবে আন্দাজে কাকে দোষ দেব আমি? একজন আমার স্ত্রী, অন্যজন মা, দুজনেই আমার পরম আপনজন। সারাদিন এসব নিয়ে ভেবেছি আমি। মিনু এখন আগের চেয়ে একটু সুস্থ, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না। মায়ের বলা কথাগুলো নিয়ে সারাদিন ভেবেছি। আচ্ছা, এমন কি হতে পারে না যে মিনু দর্জির কাছে যাওয়ার নাম করে আসলে ফার্মাসিতে গিয়েছিল, তারপর ওখান থেকে মেডিসিন নিয়ে এসে তা খেয়ে নিজেই গর্ভ নষ্ট করেছে? কিন্তু এটা কেন করবে সে? নিজের সন্তানকে নিজেই কেন হত্যা করবে? আচ্ছা, এমন কি হতে পারে না যে মায়ের ওপর একটা জেদ থেকে মাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছে মিনু? কিন্তু মিনু তো মা, মা হয়ে সে তার নিজের গর্ভ নষ্ট করবে কিভাবে? আমার কিছুতেই বিশ্বাস হয় না। মিনুকে তো আমি চিনি, আমার মাকেও চিনি। মা হয়তো বা কোনো একটা কারণে মিনুর উপর এত রাগান্বিত ছিল, তার মনে একটা সন্দেহ ছিল। তাই বলে মা তো আর ওরকম নিষ্ঠুর কেউ না যে এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটাবে। সারাদিন এইসব এলোমেলো ভাবনা ভাবলেও সন্ধ্যার সময় মোবাইলে আসা একটা কল আমার দুনিয়া ওলট পালট করে দিল। কলটা করেছে নিরাময় ফার্মেসির কর্মচারী রুবেল। রুবেলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের পরিবারের যাবতীয় ওষুধ ওদের দোকান থেকেই আনা হয়। রুবেল ফোন করে আমায় বলল, অপু ভাই, আপনি কোথায় আছেন? আমি বললাম, হসপিটালে। সে বলল, হসপিটালে কেন ভাই, কেউ অসুস্থ নাকি? আমি বললাম, হুম। সে এবার বলল, কে অসুস্থ? আমার মেজাজটা খারাপ হলো এবার। তুই ফার্মাসির কর্মচারী, তোর সঙ্গে আমার বা আমার পরিবারের ওষুধ কেনার সম্পর্ক, তোর আবার ফোন দিয়ে এত জেরা করতে হবে কেন? ভাবলাম দুটো কথা শোনাবো, কিন্তু কি মনে করে যেন ওকে কিছু বললাম না, চুপ করে রইলাম। আমায় চুপ থাকতে দেখে সে দমে গেল না। সে এবার বলল, ভাই, একটা বিষয়ে আপনার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু বিষয়টা নিয়ে কথা বলা উচিত কি না বুঝতে পারছি না। আপনার কাছে বললে আপনি কি মনে করেন কে জানে। আমি বললাম, কি বলতে চাও বলে ফেলো, আমি কিছু মনে করব না। রুবেল এবার আমায় চমকে দিয়ে বলল, ভাবি গতকাল আমাদের ফার্মেসিতে এসেছিল। এইটুকু শুনেই আমার টনক নড়ে উঠল। আমি বললাম, কেন কেন এসেছিল? সে বলল, একটা ওষুধ খুঁজে গেল এসে, গর্ভপাতের ওষুধ। আমাদের দোকানে এই ওষুধ থাকলেও ভয়ে দিনি, বলেছি ওষুধ নাই ভাবি। পরে দেখলাম আমাদের দোকানের পাশের দোকানে গিয়েছে, ওখান থেকে ওষুধ কিনে নিয়ে গেছে।
রুবেলের কথা শোনার পর আমার চোখ কেমন অন্ধকার হয়ে এলো। আমি বললাম, রুবেল, সত্যি বলছো তো তুমি? রুবেল বলল, আপনার সঙ্গে কেন মিথ্যে বলবো ভাই? এতে আমার কি লাভ হবে বলুন? আমি খানিক সময় ভাবলাম, রুবেল তো ঠিকই বলেছে। আমার সঙ্গে মিথ্যে বলে তার লাভ কি হবে? সে যা জানে তাই জানিয়েছে আমায়। তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক বলেই হয়তো এটা জানিয়েছে সে আমায়। তার মানে মা নয়, মিনু নিজেই তার গর্ভ নষ্ট করেছে। মানুষ এমনও হতে পারে, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তান, নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষ তার সন্তানকেও হত্যা করতে পারে। মিনুকে এই বিষয়ে জেরা করা উচিত কিনা বুঝতে পারছি না, কিন্তু এই মুহূর্তে এছাড়া কোনো উপায়ও দেখছি না। আমি আবার মিনুর কাছে গেলাম, গিয়ে বসলাম তার পাশে। তারপর বললাম, মিনু, তুমি কি গত পরশু শহরে গিয়েছিলে? মিনু এই প্রশ্ন শুনে আমার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, আমি শহরে যাব কেন? আর আমি কোনো কথা বলতে পারলাম না। ওসব কথা বলতে ইচ্ছে করছে না, কেন জানি ওকে দোষী সাব্যস্ত করতে, কিছু বলতে ইচ্ছে করছে না আমার। কিন্তু আমি চুপ হয়ে গেলেও মিনু চুপ হলো না। সে বলল, বলো, আমি কেন শহরে যাব? কেন এই কথা বললে তুমি? কে বলেছে তোমায় আমি শহরে গিয়েছিলাম এই কথাটা? আমি তখনও কিছু বললাম না, চুপ করে অন্যদিকে তাকিয়ে বসে রইলাম। মিনু এবার আমার একটা হাত ধরে টান দিয়ে বলল, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে। আমি মিনুর চোখের দিকে তাকালাম। মিনু তখন একরকম অভিমানী এবং ধারালো গলায় বলল, আমি জানি এই কথা তোমার কাছে তোমার মা বলেছেন। উনি চান তুমি আমার মধ্যে দোষ খুঁজে বের করো। উনি চান আমার সঙ্গে তোমার এই সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাক, আমাদের সংসার ভেঙে যাক। উনি আমার খারাপ চান, কিন্তু আমি কখনোই ওনার খারাপ চাইনি। এই যে উনি আমায় লেবুর শরবত খাওয়ালেন, এটার খাওয়ার পরই আমার এই অবস্থা। বাচ্চাটা নষ্ট হলো, আমার নিজের বাচ্চা, আমার সন্তান। তুমি বোঝো এর কত কষ্ট, এর কত যন্ত্রণা? বলতে বলতে কেঁদে ফেললো মিনু। আমি কি বলবো ওকে বুঝতে পারছিলাম না। মিনু এক হাতে তার চোখ মুছে নিল, কিন্তু চোখের জল বড় অবাধ্য। মুছে নিলেও আবার ভিজিয়ে দেয় চোখ। মিনু চোখ মোছা বাদ দিয়ে আবারও বলতে শুরু করলো, বলল, তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না নাকি? আমি আসল কাহিনী জানি। আমার গর্ভ এমনি এমনি নষ্ট হয়নি, আমার গর্ভ নষ্ট করা হয়েছে মেডিসিনের মাধ্যমে। ডাক্তার আমায় দেখতে এসে এই কথা আমায় বলেছেন। তখনই আমি বুঝে গিয়েছি তোমার মা আসলে চিনির শরবত খাওয়ায়নি আমায়। উনি আমায় যা খাইয়েছেন তা হলো বিষ, আমার সন্তানকে হত্যা করার বিষ। মিনু কাঁদছে, কাঁদতে কাঁদতেই আবার বলল, সব জেনেও চুপ ছিলাম আমি। তোমার মায়ের সঙ্গে তোমার নষ্ট হোক আমি এটা চাইনি, কিন্তু তোমার মা এখনো আমায় নিয়ে খেলা খেলছেন। আমার নামে আমার নিজের সন্তান হত্যার অপবাদ দিতে চাইছেন। শেষে আমি বাধ্য হয়েছি তোমার কাছে সব বলতে। এবার তোমার ইচ্ছা, তুমি আমায় বিশ্বাস করলেও করতে পারো, না করলেও করতে পারো। আমি এতে কিছুই মনে করব না। আমি ওকে কি বলে সান্ত্বনা দেব কিছুই বুঝতে পারছিলাম না। বোকার মতন বেরিয়ে এলাম ওখান থেকে। এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। বারান্দায় দাঁড়িয়ে ভাবছি রুবেলের কথা। মিনু যদি শহরে না যায়, তবে রুবেল কেন বলল তার ফার্মাসিতে গিয়েছিল সে? ভাবলাম রুবেলকে কল করব, কিন্তু তার আগে রুবেল নিজে থেকেই আমায় কল দিয়ে ফেললো। তাড়াহুড়ো করে সেই কল আমি রিসিভ করলাম। রুবেল বলল, অপু ভাই, আমি সর্বনাশ করে ফেলেছি, আমায় মাফ করে দেন আপনি। আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে রুবেল? রুবেল বলল, আমি একটা বিরাট মিথ্যে বলেছি আপনার কাছে। এই মিথ্যে বলার পর থেকেই আমার ছোট বাচ্চাটা এক টানা গলা ছেড়ে কাঁদছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। কিছুতেই কান্না থামছে না, কিছু খেতেও চায় না, ঘুমায় না। এটা সম্ভবত আমার পাপের ফল। আমি বললাম, মিথ্যেটা কি বলেছো তা শুনি। রুবেল বলল, আসলে মিনু ভাবি সেদিন ফার্মেসিতে আসেননি। ফার্মাসিতে এসেছিলেন খালা, মানে আপনার মা। তিনি এসে গর্ভপাতের ওষুধ চাইলেন। আমাদের দোকানে সেই ওষুধ নাই। পরে তাকে আমি পাশের দোকান থেকে কিনে দিলাম। ওষুধ নিয়ে যাওয়ার সময় আমার খালা বলে গেলেন, আমি যেন আপনার কাছে ফোন করে বলি মিনু ভাবি নিজেই এসেছিলেন এই ওষুধ নিতে। শুনে আমি রাজি হই নাই, বলেছি এই পাপ আমি করতে পারবো না খালা। পরে খালা আমায় 1000 টাকা দিয়ে গেল। আমি টাকার লোভে এই কাজটা করেছি ভাই। আপনার কাছে মিথ্যা বলেছি, আপনি আমায় মাফ করে দেন। আপনি আমায় মাফ না করে দিলে আমার সর্বনাশ হয়ে যাইব।
আমি কি বলবো তাকে? আমার শরীর কেমন থরথর করে কাঁপছে। আমি বললাম, সৃষ্টিকর্তার কাছে মাপ চাও, বলে ফোন কেটে দিলাম। এরপর দুই চোখ কেমন ঝাপসা হয়ে এলো আমার। আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে আমার নিজের মা আমার সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলেছে। অথচ এই সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে এলে আমার মাকে দাদি বলে ডাকতো, তার আঁচল ধরে সারাক্ষণ ঘুরঘুর করত। আমার মায়ের এই এত বড় অপরাধ আমি কিভাবে ক্ষমা করব? আমি তখনই সিদ্ধান্ত নিলাম, তিনি আমার জন্মদাত্রী মা হলেও একজন অপরাধী, একজন খুনি। তার অপরাধের শাস্তির ব্যবস্থা না করলে ওপরওয়ালা আমায় এর জন্য বড় শাস্তি দেবেন তিনি আমায়। আমি মাকে তখন আমার কাছে ডাকলাম। তারপর মায়ের কাছে জিজ্ঞেস করলাম, মা, সব প্রমাণ আমার কাছে, তুমি ধরা পড়ে গিয়েছো, বলো তো এত বড় পাপটা তুমি কেন করলে? মা কথা বলে না, চুপ করে রইল। আমি আবারও জিজ্ঞেস করলাম, বললাম, বলো মা, বলতেই হবে তোমায়। এবার মা স্বীকার করলো, বলল, মিনুর প্রতি রাগ নিয়ে এই কাজ করেছে মা। সেদিন যে মিনুর কাছে তার ক্ষমা চাইতে হয়েছে, এই রাগ থেকেই মা মিনুকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দিয়েছিল শরবতের সঙ্গে, প্রতিশোধ নিতে। সব শুনে আমি শিউরে উঠলাম। কি ভয়ঙ্কর রকমের নোংরা আমার মায়ের মন। আমি তাকে তখন বললাম, মা গো, আমি তোমার এই ঘৃণ্য অপরাধের জন্য তোমার শাস্তির ব্যবস্থা করব মা, নয়তো সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। মা ভয় পেয়ে গেলেন, আমার হাত ধরে কাঁদলেন, বললেন, কোনোদিন আর এমন করবেন না তিনি। আমার কষ্ট লাগছে সত্যি, মায়াও হচ্ছে। মা তো, মায়ের জন্য মায়া হওয়াই তো স্বাভাবিক। তবুও আমি নিজেকে শক্ত করেই রাখলাম। মায়ের আকুতি মিনতি অগ্রাহ্য করে আমি নিজেই গিয়ে আদালতে একজন আইনজীবী ধরলাম। তার সঙ্গে কথা বলে জানতে পারলাম, মায়ের করা এই অপরাধের শাস্তি ভয়াবহ রকমেরই হবে। কমপক্ষে 10 বছরের জেল হবে, যাবজ্জীবনও হতে পারে। আমি তখন মামলাটা করলাম। সন্তান হয়েও নিজের জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে এই মামলা করলাম। মামলা চলল কয়েকদিন, সাক্ষ্য প্রমাণ সব তো আছেই। এরপর মাকে হাজির করা হলো আদালতে। মায়ের অপরাধ স্বীকার করলেন। শেষে রায় হলো মামলার। মার 10 বছরের জেল হলো। আমার সামনে আদালতে আমার মায়ের হাতে পুলিশরা কারার শেকল পরালো। আমার সামনে দিয়েই মাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে গেল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম শুধু, আমার চোখ ভিজে উঠেছে জলে। সেই জল টপ টপ করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মা বৃদ্ধা মহিলা, তার শরীরের যে অবস্থা, তিনি হয়তো আর 10 বছরও বাঁচবেন না। ওখানে থেকে থেকে হয়তো তিনি মনে মনে আমায় অভিশাপ দেবেন, হয়তো তিনি আমায় নিষ্ঠুর ভাববেন। আমার চোখ আমি মুছতে মুছতে তখন ভাবলাম, তার কষ্ট হোক, আপাতত তিনি আমায় নিষ্ঠুর ভাবুক, এতে সমস্যা নাই। তাই এই যে কষ্ট হবে জেলে কাটানো দিনগুলোতে, সৃষ্টিকর্তা যেন এই কষ্টের বিনিময়ে হলেও তার পাপকে ক্ষমা করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সন্তান হিসাবে আমি যা করেছি তা তার মঙ্গলের জন্যই করেছি। একদিন তিনি ঠিকই তার এই ভুল বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।